2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যে বিশেষ করে যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে সেই ইতিহাস সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের ব্রড কোশ্চেনগুলি কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো উত্তর সমেত কিন্তু আমি আলোচনা এর আগে প্রথম অধ্যায়ের ব্রড কোশ্চেনগুলো আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চলেছি দ্বিতীয় অধ্যায়ে কোড কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু ব্রড কোশ্চেনগুলো আলোচনা করব। তো আজকে যে দ্বিতীয় অধ্যায়ের যে ব্রড কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের এই কোশ্চেনটি না করলে নয়, করলে কিন্তু অবশ্যই কিন্তু কম পাবে, এটা কিন্তু আমি মনে করি। সেটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ বলিতে কি বোঝো এবং সাম্রাজ্যবাদের বিস্তারের বা উদ্ভবের কারণগুলো আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এর সঙ্গে কিন্তু আরেকটা কোশ্চেন রয়েছে, সেইটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এই দুটি কোশ্চেন কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই দুটি কোশ্চেনের মধ্যে আজকে যে প্রথম কোশ্চেনটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ কাকে বলে এবং সাম্রাজ্যবাদের বিস্তারের বা উদ্ভবের কারণগুলো আলোচনা করো। তো যাই হোক, যদি এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তো এই যে অ্যান্সারটা তোমাদের বলে দেবো বা বুঝিয়ে দেবো, প্রয়োজন হলে তোমার স্ক্রিনশট করে নিও বা খাতার মধ্যে কিন্তু নোট করে নিও, কারণ এই কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সাম্রাজ্যবাদ বলিতে কি বোঝো। এই সাম্রাজ্যবাদের সম্পর্কে বলতে গেলে যে বিভিন্ন যে ঐতিহাসিকগণ কি বলতে চেয়েছেন সেগুলো কিন্তু তোমাদের কিছু মত ওনাদের কিন্তু মতগুলো বলতে হবে। তারপর একটা সাধারণ তোমাদের একটা সংজ্ঞা দিতে হবে। তো প্রথমে ভূমিকা হিসাবে যেটা তোমরা লিখবে সেটা লিখবে যে সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত রয়েছে। প্রথমে এর অর্থ ছিল সামরিক আধিপত্য, পরবর্তীকালে এর অর্থ দাঁড়ায় একটি দেশ নিজ স্বার্থে অপর একটি দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌম হরণ করে সর্বত্র প্রভুত্ব স্থাপন করা। তো এইবার দেখো, বিভিন্ন ঐতিহাসিকগণ এই সাম্রাজ্যবাদের নিয়ে কি বলতে চাইছেন, তাদের মত কি, ওনারা কি বলতে চাইছেন তাদের মতগুলো কিন্তু এখানে লিখতে হবে। যেমন ধরো, এইখানে প্রথমে লেনিনের কথা বলবো। V.I. লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। আবার বলছি, দেখো লেনিন কি বলেছেন। লেনিন তার গ্রন্থে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে তিনি বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। হবসন কি বলেছেন না, জন এ হবসন তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে বলেছেন যে প্রাথমিক স্তরের জাতীয়তাবোধ অন্য দেশের উপনিবেশ গড়ে তোলার প্রেরণা যোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়। এবার দেখো, চার্লস বেয়ার্ডের মতে তিনি কি বলতে চেয়েছেন। চার্লস বেয়ার্ডের মতে সাম্রাজ্যবাদ হলো কোনো একটি রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রের ভূখণ্ড দখল এবং তার উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা। আর সুমেনের মতে কি বলা যেতে পারে না, সুমেন বলেছেন যে বল প্রয়োগ ও হিংসার সাহায্যে কোনো দেশের উপর বৈদেশিক শাসন চাপিয়ে দেওয়াকে সাম্রাজ্যবাদ বলে। তাহলে এই যে লেনিন বলো, হবসন বলো, চার্লস বেয়ার্ড বলো বা সুমেন বলো, এই সমস্ত ঐতিহাসিকদের মতে যে সাম্রাজ্যবাদ নিয়ে ওনারা যে কথা বলেছেন সমস্ত কিছুকে নিয়ে যেটা একটা সাধারণভাবে যে সংজ্ঞাটা দাঁড়াবে যে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সেটা হচ্ছে এটা সাধারণ সংজ্ঞা বলে একটা হেডিং দেবে, নিয়ে লিখবে সাধারণভাবে বলা যায় যে একটি দেশ নিজের দেশ ও জাতির স্বার্থে অন্য একটি দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণ করে ওই দেশের উপর নিজের দেশের সর্বত্র কর্তৃত্ব বা প্রভুত্ব স্থাপন করাকে সাম্রাজ্যবাদ বলে। তাহলে বোঝা গেল যে সাম্রাজ্যবাদ বলিতে কি বোঝো। দেখো, সাম্রাজ্যবাদের প্রসারের কারণ বা উদ্ভবের কারণ,
এইটা হেডিংটা দিলে এরপর লিখবে জুলিয়াস সিজার, জাস্টিনিয়ান, শার্লামান, আলেকজান্ডার, কুবলাই খাঁ, সমুদ্রগুপ্ত, আলাউদ্দিন খলজির মতো সম্রাটরা সাম্রাজ্য প্রসার ঘটান দিগ্বিজয়ের স্বপ্নকে পূরণ করার জন্য বা দেশের গৌরব বৃদ্ধি করার জন্য। রেনেসাঁস এর পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলিতে সাম্রাজ্যবাদী মানসিকতা প্রসার ঘটে প্রধানত অর্থনৈতিক কারণে। এখানে অর্থনৈতিক কারণ ছাড়াও কিন্তু আরও কতগুলি কিন্তু কারণ আছে, যেমন ধরো রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে, সামরিক কারণ আছে এবং আরও অন্যান্য কারণ রয়েছে। তাহলে দেখা যাক যে সাম্রাজ্যবাদের বিস্তারের জন্য যে রাজনৈতিক কারণ সেটা সম্পর্কে তোমরা কী লিখবে। প্রথমে একটা রাজনৈতিক কারণ বলে একটা হেডিং দেবে। এইবার লিখবে যে সাম্রাজ্যবাদের বিকাশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণের মধ্যে আরেকটা 1 নম্বর দিয়ে একটা পয়েন্ট করবে, সেটা লিখবে যে সম্পদ লুণ্ঠন। এবার এটা সম্বন্ধে কী লিখবে দেখো, ভৌগোলিক আবিষ্কারের ফলে এশিয়া ও আমেরিকার দেশগুলি আবিষ্কৃত হয়। এই 2 মহাদেশ ছিল অঢেল প্রাকৃতিক সম্পদের অধিকারী। তাছাড়া দেশগুলিতে প্রচুর পরিমাণে সোনা বা রূপা সঞ্চিত ছিল। ইউরোপের সোনা ও রূপার প্রচণ্ড ঘাটতি ছিল। এই সোনা ও রূপা লুণ্ঠন করার জন্য ইউরোপীয়রা কী করেছিল, সাম্রাজ্য স্থাপন করেছিল। বুঝতে পারলে ব্যাপারটা। এবার আমরা চলে যাব যেটা বাণিজ্যিক কারণ। এই অর্থনৈতিক কারণের মধ্যে কিন্তু 2 নম্বর যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে বাণিজ্যিক কারণ। ইউরোপের বাজারে এশিয়া ও আমেরিকার পণ্যদ্রব্যের ব্যাপক চাহিদা ছিল, যেমন তুলা, পশম, পশুর চামড়া, রেশম, চিনি, নীল, মশলাপাতি, আদা, গোলমরিচ, রেশম বস্ত্র, পশম বস্ত্র প্রভৃতি। এই পণ্যগুলির একচেটিয়া বাণিজ্য করার জন্য ইউরোপীয় দেশগুলির উৎপাদন স্থানগুলি দখল করার প্রতিযোগিতায় নেমে পড়ে। ফলস্বরূপ আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া ইউরোপীয় দেশগুলির সাম্রাজ্যে পরিণত হয়। তাহলে এখানে আমাদের বলতে হবে অর্থনৈতিক কারণটা কিন্তু মেন ছিল। এই অর্থনৈতিক কারণের মধ্যে 2টি পয়েন্ট দেবো, একটা হচ্ছে সম্পদ লুণ্ঠন আর আরেকটা পয়েন্ট দেবো কি বাণিজ্যিক কারণ। এবার দেখো রাজনৈতিক কারণের মধ্যে আমরা কি লিখবো, এটাও কিন্তু একটা কারণ যে সাম্রাজ্যবাদের বিস্তারের উদ্ভবে বা বিস্তারের যে কারণ, রাজনৈতিক কারণটা কিন্তু একটা অন্যতম। যেমন রাজনৈতিক কারণে কি লিখবে সাম্রাজ্যবাদ প্রসারের জন্য অর্থনৈতিক কারণ ছাড়াও রাজনৈতিক কারণ ছিল। প্রতিটি ইউরোপীয় দেশেই সাম্রাজ্য বৃদ্ধি ও ক্রমবর্ধমান সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সামরিক ঘাঁটি দখল করার প্রতিযোগিতায় লিপ্ত হয়। সাম্রাজ্যের বিশালতার উপর দেশগুলির শক্তি ও মর্যাদা নির্ভর করত বলে সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়। এরপর আমরা নেক্সট যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে সামাজিক কারণ। দেখো এই সামাজিক কারণে কি লিখবে, বলছে এই সময় ইউরোপের প্রতিটি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। এই ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান, বাসস্থানের সংস্থান করা সহজ ছিল না। ফলে প্রতিটি দেশে খাদ্যাভাব ও বেকারত্বের সমস্যা চরম আকার ধারণ করে। উদ্বৃত্ত জনসংখ্যার খাদ্য, বাসস্থান এবং কর্মস্থানের জন্য সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করা অপরিহার্য হয়ে ওঠে। এরপর আমরা যেটা লিখব সেটা হচ্ছে ধর্মীয় কারণ। আবিষ্কৃত নতুন দেশগুলিতে খ্রিস্টান ধর্মপ্রচারের জন্য ধর্মযাজকরা আগ্রহী হয়ে ওঠেন। বিভিন্ন মিশনারি সংস্থাগুলি দেশের রাজাদের উপর চাপ সৃষ্টি করে সাম্রাজ্য স্থাপন করার জন্য স্কট, ডেভিড লিভিংস্টন প্রভৃতি মিশনারিদের সাম্রাজ্য বিস্তারে বিশেষ ভূমিকা আছে। এরপর যে কারণটা বলবো সাম্রাজ্য বিস্তারের উদ্ভবের বা বিস্তারের কারণ যেটা বলবো সেটা হচ্ছে সামরিক কারণ। ইউরোপীয় দেশগুলির সামরিক বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার
অনুন্নত দেশগুলির পক্ষে ইউরোপীয়দের প্রতিরোধ করা সম্ভব হয়নি। ফলে এই তিনটি মহাদেশেই ইউরোপীয়রা সাম্রাজ্য স্থাপন করে। এবং অন্যান্য যে কারণ হিসেবে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইউরোপীয় শক্তিগুলির কৃতদাস সংগ্রহের আকাঙ্ক্ষা, দক্ষ প্রশাসন, সৈনিক সংগ্রহ এবং কিছু অ্যাডভেঞ্চার প্রেমিক মানুষের উদ্যোগে সাম্রাজ্যবাদের বিস্তারের জন্য দায়ী ছিল। তাহলে বোঝা গেল যে সাম্রাজ্যবাদ বলিতে কী বোঝো এবং সাম্রাজ্যবাদের বিস্তারের কারণগুলি কী কী। মোটামুটি এইটুকু লিখলেই অনেক যথেষ্ট। তবে তোমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে লিখতে হবে। আর এরপর কিন্তু আরেকটা যে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি কিন্তু তোমরা আজকে আমি আলোচনা করলাম না, কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা নিজে নিজে যা পাঠ্য বই রয়েছে পাঠ্য বই কিন্তু দেখে নেবে যে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্বটি আলোচনা করো। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, যে কোশ্চেনগুলো 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল, অতএব তোমরা এই কোশ্চেনগুলো করো। এরপর আমি কিন্তু তৃতীয় অধ্যায়ে যে কোশ্চেন বা 8 নম্বর যে কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিও দেখতে থাকো। প্রথম অধ্যায় কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।